সবাইকে সুস্বাগতম জানাচ্ছি নাজিম জয় শোতে। আপনারা নাজিম জয় শো দেখছেন এবং অনেক পছন্দ করছেন, আমরা তা বুঝতে পারছি, এবং সেই জন্য আপনাদের কাছে নতুন নতুন অতিথি নিয়ে আমি আসবার চেষ্টা করছি। আজ দুইজন সুপারস্টারকে নিয়ে আমি বসেছি এবং আমি চাচ্ছি যে আপনাদেরকে এক্সক্লুসিভ কিছু উপহার দেবার জন্যে। আমরা অনন্ত জলিল এবং বর্ষা ওনাদেরকে পেলে সিনেমার আলাপই সবসময় করবো কথা ভাবি, কিন্তু আজ শোটা যদি এরকম হয় যে সিনেমা নিয়ে কোনো আলাপ করব না, কারণ তাদের পরিচিতি আপনারা সবাই জানেন, তাদের সিনেমা আপনারা সবাই দেখেছেন। কম বেশি বাংলাদেশের অনেক কম মানুষ আছে যে ওনাদের সিনেমা দেখেননি, সিনেমা দেখে আনন্দ পেয়েছেন, মজা করেছেন, ট্রল করেছেন, অনেক কিছু করেছেন। এবং বর্ষা হাসছেন না কেন? অনন্ত ভাই, আমি আপনাকে একটি কথা জিজ্ঞেস করতে চাই যে আমি জানি একজন দানবীর মানুষ। আপনি যেমন প্রকাশ্যে দান করেন, যা না করেন তার চেয়ে অনেক বেশি অপ্রকাশ্যে দান করেন। আপনার মনুষ্যত্ব নিয়ে অনেক মানুষের কাছ থেকে গোপনে অনেক খবর পেয়েছি যে আপনি মানবিকভাবে কত উন্নত একটি মানুষ। আজ আপনার কাছে কিছু মানবিক গল্প শুনবো। আমাদের সময় খুব বেশি না, কিন্তু আমি চাই যে আপনি খুব সংক্ষেপে দুই একটি ঘটনা বলবেন যা কোনোদিন কখনো কেউ জানেননি যা আপনি করেছেন। আমরা কিছু করলে মিডিয়াতে আসে, বাট যেটা মিডিয়াতে আসে সেটা মিডিয়ার সাথে রিলেটেডটাই বেশি মিডিয়াতে আসে। নর্মালি আমার মানে বাংলাদেশে এখন প্রত্যেকটা ডিস্ট্রিক্ট বলেন আমাদের কোম্পানিতে লোক চলে আসে, জানে যে আমি সকালে যদি দেশে থাকলে মানুষ এমনিতেই জেনে যায়, আর বিদেশ গেলেও তো নিউজ হয়ে যায় যে বাইরে গেছি আমরা। তো ওই প্রতিদিন সকালেও লোক আসে, সন্ধ্যার সময় লোক আসে। তো একদিনের একটা ঘটনা বলি। সন্ধ্যা 7টার সময় আমি বেরোচ্ছি অফিস থেকে। তা আমার অফিসের সামনে হ্যালোজিন লাইট লাগানো একটা জায়গা করে দেওয়া আছে, যে মানুষ আসলে এখানে দাঁড়াবে, আমি ওদের সাথে কথা বলবো। প্রথমে আমি কথা বলতাম, পরে আমি একটা টিম করে দিয়েছি, যে আমার অ্যাডমিন সহ একটা টিম করে দিয়েছি, যাদের সমস্যা লিখে যেগুলো চিহ্নিত করা যায় হ্যাঁ সত্যিকারের সমস্যা, ওগুলো পরে আমি কথা বলতাম। আগে আমি সরাসরি কথা বলতাম। তো একজন মহিলা এসে একদম পাদা করে এসে, আমার সিকিউরিটি ওইখানে আনসার আছে, ওদেরকে ধাক্কায় এসে পাদা করে ধরছে। আমি বেরোচ্ছি সন্ধ্যাবেলা। তাই আমি বললাম যে উঠেন উঠেন, কী হয়েছে বলেন আমাকে। তো পাশে একটা ছেলে দাঁড়ানো, তার হাতে হচ্ছে অনেক কাগজপত্র। তাই বলল যে আমার এই ছেলেটা ঢাকা মেডিকেলে চান্স পাইছে, এবং তার কথা গ্রাম্য কথা, এবং ঢাকা মেডিকেলে চান্স পাইছে, এবং তিনি হচ্ছে ইট ভাঙে, মানে গার্জিয়ান, যিনি মা, মানে ওই ছেলের মা, ছেলে পাশে দাঁড়ানো, মা হচ্ছে ইট ভাঙে, আর ছেলে হচ্ছে ঢাকা মেডিকেলে চান্স পেয়েছে। তা আমি ব্যাপারটা বেশ মানে ইন্টারেস্টিং। তা আমি বললাম যে ঠিক আছে ভিতরে আসেন। আমি বাসায় না যেয়ে আমি আবার রিসিপশনে চলে গেলাম ওনাদেরকে নিয়ে। তা আমি সবাইকে, আমার পাশে তো এই অ্যাডমিনের লোক থাকে, এইচআরের লোক থাকে, ওরা লিখতে থাকে। তখন আমি অর্ডার দিলাম যে কালকে সকালে ঢাকা মেডিকেলে যেতে। ঢাকা মেডিকেল কলেজে যেয়ে ওই ছেলেটাকে নিয়ে সত্যিকারে ও চান্স পাইছে কিনা ওইটার জেনে আমার কাছে আবার ব্যাক করবে। তখন ওইখানে যে ওরা সব চেক করে বললো হ্যাঁ সত্যি ঢাকা মেডিকেলে চান্স পেয়েছে। তো ওই মহিলার বক্তব্য হচ্ছে এই ঢাকা মেডিকেলে একটা ডাক্তার বানানো 4 ইয়ার্স পড়ানো ইজ সো টাফ, এবং তার একটা মেয়ে আছে যে নাকি এইচএসসি পরীক্ষা দিয়েছে, অথচ মা ইট ভাঙে। তখন আমি ওই ছেলেটাকে বললাম যে তোমার যে পড়াশোনার খরচ একদম ডাক্তার বানানো, এবং তোমার যে সংসারের খরচ প্রতি মাসে 10,000 টাকা, এবং ওর পড়াশোনা ফি যত কিছু আছে এই 4 বছর পড়ায়া ওকে আমি একদম MBBS পাস করাই দিয়েছি 4 বছর পর্যন্ত। এই কথা মিডিয়াতে আমি বলিনি, কেউ এখন পর্যন্ত জানেনি। মিডিয়াতে জেনেছে যে আপনি 20 কেজি চাল দিয়েছেন শিল্পী। আমি আরেকটা ছোট ঘটনা বলি খুব কুইকলি। সকালবেলা অফিসে আসছি, দেখি পাঞ্জাবি টুপি পরা একজন ভদ্রলোক দাঁড়ানো, ছোট একটা বাচ্চা নিয়ে, ছোট মানে 11 বছর 12 বছরের বাচ্চা। তা আমি গাড়িতে নামার সাথে সাথে গাড়ির সামনে যেয়ে ওই বাচ্চাটার টি শার্টটা এরকম খুলে ফেললো টান দিয়ে। খুলে ফেলার সাথে সাথে দেখি যে পুরা পেটের মধ্যে ছিদ্রি করা, কালো দাগ এরকম পুরা পেটের এরকম ছিদ্রি করা, ঝাঁঝুরের মতো ছিদ্রি করা। আমি বললাম এটা কী অবস্থা, এরকম কেন? তখন একদম সরাসরি আমি ওই বাচ্চাটাকে, মামাটাকে আমার রুমে নিয়ে গেলাম, বিস্তারিত জানলাম এটা কারণটা কি,
পুরো পেটে এরকম ছিদ্রি করা কেন? তখন বলল যে আমি হসপিটালের নাম বলবো না, আমাদের দেশের একটা হসপিটাল। তো বলল যে ওই হসপিটালে ওর ইউরিন পাস করতে সমস্যা হতো, তো ইউরিন যখন এই অপারেশনটা হয় তখন ওই টিউবটাই ব্লক হয়ে যায়। তাই এই কথা তখন ওর যখন ইউরিন পাস করে প্রতি মাসে একবার পেট ছিদ্রি করে পাইপ দিয়ে, কি ডেঞ্জারাস একটা ব্যাপার। আমি আমাদের কোম্পানিতে দুজন ডাক্তার আছেন, একজন মেডিসিন স্পেশালিস্ট, একজন হচ্ছে গাইনি স্পেশালিস্ট, আর জেনারেল ডাক্তার আছে, নার্স আছে আমাদের কোম্পানিতে। তখন যিনি শামীম সাহেব, উনি হচ্ছেন মেডিসিন স্পেশালিস্ট, ওনাকে দিয়ে আমি ওই হসপিটালে পাঠিয়ে দিলাম যে ওইখানে যে ওই হসপিটালের ডিরেক্টর লেভেলের কারোর সাথে আমাকে ফোনে কথা বলাই দিবে। তখন হসপিটালে যে আমার সাথে কথা বলাই দিল, বললো যে অনন্ত ভাই, আমরা আসলে যেভাবে হোক একটা ভুল হয়ে গেছে, তা আপনার হাতে যেহেতু পড়েছে আমরা একটা কাজ করতে পারি, বুদ্ধি দিতে পারি যে এই কাজটা করলে ছেলেটা হয়তো ঠিক হতে পারে, বাট হিউজ মানি ব্যাপার, এটা অনেক টাকার ব্যাপার। তা বললাম কোথায়? বললো যে চেন্নাই অ্যাপোলো হসপিটাল। ডাক্তারের নাম বললো যে ওইখানে যদি পাঠাতে পারেন এই বাচ্চাটার একটা ট্রিটমেন্ট হতে পারে। তখন বললাম যে আপনি ডাক্তারের ডিটেল দিয়ে দেন, আমাদের ডাক্তার ওনার সাথে যোগাযোগ করে নিবে। এদিকে ডাক্তার যোগাযোগ করলো, এদিকে আমি বাচ্চাটার এবং ওর মামার পাসপোর্ট বানালাম ইন্ডিয়াতে যাওয়ার জন্য। ইন্ডিয়াতে পাসপোর্ট বানালাম, ভিসা করালাম। ইন্ডিয়া পাসপোর্ট জমা দেওয়া হলো, ভিসা দিল না। তখন ইন্ডিয়ান ভিসা সো টাফ ছিল। কেন ভিসা দিল না? ওরা লিখে দিল বাচ্চা যেহেতু ছোট, সাথে তার মা অথবা বাবা দেখতে হবে, আর ছেলেটার বাবা নাই। সেই মাকে আবার ময়মনসিং থেকে আসছে, সেই ময়মনসিংতে সেই মাকে আনালাম, গ্রামের মানুষ, পাসপোর্ট বানাইলাম, তারপরে ভিসা জমা দিয়ে ভিসা করাইয়া এই ছেলেকে 1 মাস চেন্নাইতে রাখা ট্রিটমেন্ট করে, আল্লাহ তাআলার দয়ায় এই ট্রিটমেন্টের খরচ 1 মাস ওইখানে রাখা, তারপরে ওদেরকে ঢাকায় এনে তারপরে দেখলাম যে আল্লাহর দয়ায় ও একদম সুস্থ এখন। এরকম বড় বড় ঘটনা আপনি যদি বলি, তাইলে এরকম আপনার অনুষ্ঠান যেগুলি আমরা বলি না কোনো দিন, আমরা শুধু মিডিয়ার জিনিসটা মিডিয়াতে আসে, এরকম যদি বলি আপনার এরকম অনুষ্ঠান 10টা লাগবে। বর্ষা আপা, আপনি দীর্ঘদিন ধরে অনন্ত জলিল সাহেবের সাথে সংসার করছেন, আপনি ওই গল্পগুলি নিশ্চয়ই শুনেছেন, যেহেতু আপনি ওনাকে খুব কাছ থেকে জানেন। হয়তো অনেক ঘটনা আছে যা আপনিও জানেন না, কিন্তু ওনার সংস্পর্শে থেকে আপনার মানসিক উন্নতি কতটুকু হয়েছে, আপনি মানুষের জন্য আপনার জায়গা থেকে কি করেন, এরকম কোনো গল্প আছে যা আগে কখনো বলেননি ওনার মতোই? এরকম তো কত কিছুই আছে, এখন অন্য কিছু জিজ্ঞেস করেন। না, আমরা আজকে এক জায়গা থেকে একটু আমরা একটি মানে একটু এক জায়গা থেকে একটু এরকম শুনলেন আজকে। সামাজিক কাজকর্মের কথা, আরেক জায়গা থেকে একটু ভিন্ন কিছু শুনেন, লাইক বিনোদন টাইপ অফ। আমরা আজকে সিনেমা নিয়ে আলাপ করব না বলে দর্শককে আমরা কথা দিয়েছিলাম। আচ্ছা, ঠিক আছে, আমরা জানি যে আপনি সিরাজগঞ্জের মেয়ে। জি। তো আপনার ছোটবেলা থেকে এ পর্যন্ত সবচেয়ে বেস্ট টাইম কোন সময়টা ছিল? এখন নিজেকে যখন আপনি জিজ্ঞেস করেন যে ওই টাইমটা সবচেয়ে বেস্ট ছিল, বিয়ের আগে, বিফোর বিয়ের পরে, ম্যারিড না বিয়ের আফটার সমগ্র জীবনের সবচেয়ে মধুর সময় কখন মধুর ছিল? সময় হচ্ছে রানিং 5 ইয়ার্স, মানে আরিস জন্মের পর থেকে এখন পর্যন্ত বেস্ট এটি টাইম। আপনার জীবনের সেরা সময়। জি। এটা তো আপনার জীবনের একটি বড় ক্রেডিট যে আপনার সাথে সংসার করার সময়টুকু ওনার জীবনের সেরা সময় বলে জি। উনি। কেন? বিয়ের পরে যখন ঘরে সন্তান আসে তখন ওই সংসারটা মানে সবকিছু দিয়ে ভরপুর হয়ে যায়, ওখানে আর কোনো কিছুর কমতি থাকে না। তো স্বাভাবিকভাবেই হাজবেন্ড সন্তান নিয়ে যখন হ্যাপি থাকবো, ভালো থাকবো, ওইটাই তো বেস্ট মোমেন্ট হওয়াটাই স্বাভাবিক। অবশ্যই আপনার কথাটা শুনে প্রত্যেক মা খুশি হবে, কিন্তু আপনার কাছে আমি একটা প্রশ্ন করতে চাই, যদিও প্রশ্নটা আপনি গভীরতাটা বুঝে নেবেন। উনি কেন বললেন যে সন্তান হবার পরে ওনার জীবনের বেস্ট টাইমটা উনি পেয়েছেন? কেন বললেন না যে অনন্ত জলিলকে বিয়ে করার পর দিন থেকে আমার জীবনের বেস্ট টাইম শুরু হয়েছে? না, ও যেটা বলেছে না, ও যেই কারণে বলেছে আমি ওর গভীরতাটা বুঝেছি। সেটা হচ্ছে আমরা যখন দুইজন একসাথেই তো থাকতাম সব সময়, তখন আমরা উপলব্ধি করতাম, ও উপলব্ধি করতো যে আসলে এই যে দুইজন আমরা অনেক সময় মন মলিন হয়, কথাবার্তা হয়, আর কেমন জানি একটা বন্ধন থাকে না। হ্যাঁ, দেখা যাচ্ছে তুমি একটু রাগ হচ্ছ, আমি একটু রাগ হচ্ছি। আসলে আমাদের ঘরে যখন সন্তান আসবে তখন আমাদের বন্ধনটা আরও শক্ত হবে। এমনিতে আমরা দুইজন কিন্তু আজ পর্যন্ত, ওকে আমার পরিচয় হওয়ার পর থেকে
আমি কোথাও একা যাইনি, ওকে সব সময় নিয়ে দিই। ইভেন তো চুল কাটতাম আমি ওকে সাথে বসায় রাখতাম, আমি একসাথে যেতাম। তারপর ওই যে আছে না যে স্বামী স্ত্রীর ঘরে সন্তান আসবে, সন্তান থাকলে সংসারটা অনেক সুন্দর লাগবে, এই কারণে ওর কথাটা বলা আসলে। এই যে আপনি চুল কাটতে যাবার সময়ও ওনাকে সাথে নিয়ে যেতেন, এটা আপনার একটা ছবির কথা, আপনাকে ইন্ডিয়ান একটি ছবির কথা মনে করে দিই, যেটা বাংলাদেশেও রিমেক হয়েছে, অগ্নিসাক্ষী। আপনার নানা পাটেকর ছিল, মনীষা কৈরালা ছিল, জ্যাকি শ্রফ ছিল। যে ছবিতে নানা পাটেকর মনীষা কৈরালাকে এত ভালোবাসতো যে ভালোবাসার তীব্রতার কারণে মনীষা কৈরালা মুক্তির জন্য ছুটে গিয়েছিল, যে আমি মুক্তি চাই। তো আপনি চুল কাটতে নিয়ে যাওয়া ভালোবাসাটাকে এক ধরনের ভালোবাসার অত্যাচার না? না না, ওইটা অত্যাচার না। কারণ কি, আমরা ওই ধরনের ওই যে অগ্নি পরীক্ষার এরকম জীবন না আমাদের। আমাদের জীবনটা ফ্রিডম জীবন। মানে আমি এইটা বোঝাতে চাচ্ছি, যেমন আমি ওকে কেয়ার করি, ও আমাকে কেয়ার করে। যে আমরা সব সময়, এই যে যত বিজনেস মিটিংয়ে আমি পৃথিবীতে গেছি, আমি সব সময় সাথে নিয়ে যেতাম। দুইটা কারণে নিয়ে যেতাম, একদিকে ও একা থাকলে বোর ফিল করবে, আরেকদিকে হচ্ছে আমারও খারাপ লাগবে। তো দুইজনে বিজনেস মিটিং করতাম, ঘুরতাম ফিরতাম, খেতাম, মজা করতাম, এইটা ছিল আমাদের জীবন। তো এইটার জন্য আমি বুঝাচ্ছি যে আসলে আমরা যখন আমি চুল কাটতেও যেতাম, তাও ওর সাথে দিয়ে বসে থাকতো, কথা বলতো। তো এই কারণে বলা হয়েছে আপনাকে, যেমন আমরা কখনো একাকী থাকার চেষ্টা করিনি, যে ও জামলে তা করুক, আমি জামলে তা করি। এমনিতেই তো ও তো বিজনেস করে লাস্ট 2-3 ইয়ার্স ধরে, 3 বছর 4 বছর হয়ে গেল ব্যবসা করেও, ইন্ডাস্ট্রি দেখে। আগে তো ইন্ডাস্ট্রি দেখতো না। তারপরে আমি কি করতাম, ও সারাদিন যে বাসায় থাকতো, আমাদের ব্যবসা তো জানেন অনেক বড়। তারপর আমি 5টার মধ্যে 6টার মধ্যে বাসায় চলে আসতাম। এসে কি করতাম, ওকে নিয়ে ঘুরতে চলে যেতাম, বিভিন্ন রেস্টুরেন্টে চলে যেতাম, যে একসাথে খাওয়া দাওয়া করে রাতে বাসায় আসতাম। মানে আমার কাছে খারাপ লাগতো যে ও তো একটা মানুষ, ও একা কি করবে। যে সব ওয়াইফরা তো আপনার মতো হাজবেন্ড চাইবে এই শো দেখবার পরে, যে অনন্ত জলিল চায়, সবাই চায় যে অনন্ত ওর ওয়াইফকে অনেক ভালোবাসে, ও সময় দেয়, আমাদের হাজবেন্ডরাও দেখ, এটা তো এমনিতেই। অন্যরা তোমার আপনার কাছে সময় চায় না নাকি? না, আমি আজ পর্যন্ত দেই নাই কাউকে। অফার কি পেয়েছেন? অফারের কথা বলতে পারবেন, এটা ও বলতে পারবে, বাট আমি দেই নাই। এই যে উনি চুল কাটতেও আপনাকে নিয়ে যায়, তা আপনার আসলে কেমন লাগে? এনজয় করেন ওনার চুল কাটা দেখতে? না, লাস্ট 5 ইয়ার্স তো বাসায় কাটে, তার আগের কথা বলছি। আগের কথা বলতেছি আমি। আচ্ছা, মানে এই ভালোবাসাটাকে আপনি কিভাবে দেখেন? প্রত্যেকটা মেয়ে কি এত ঘনিষ্ঠ ভালোবাসা চায়, নাকি স্বামী একটু দূরে দূরে থাকলেও ভালো না লাগে? না না, সেটা হবে কেন? মানুষের জীবনে মানে আপস এন্ড ডাউন অবশ্যই থাকবে, কিন্তু এটা তো প্রায়োরিটি দেয় বলেই তো সাথে রাখতে চায়। কারণ কেয়ার না করলে, ড্যাম কেয়ার ভাব থাকলে তো পাত্তাই দিত না, তারই বাসায় আছে থাকুক, আমি যা ইচ্ছা। যেমন বললো যে বিজনেস মিটিংয়ে গেলে আমি ওকে সাথে নিয়ে যাই, একটা কথা স্কিপ করছে, সেটা হচ্ছে যে আমাকে যে সাথে নিয়ে যেত বিজনেস মিটিং, এখানে আরেকটা রিজন ছিল যে আমার সাথে থাকলে শিখতে পারবে যে আমি কিভাবে বায়ারদের সাথে কাজ করি, মিটিং করি, মানে হাউ টু টক উইথ বায়ার, মানে কিভাবে হ্যান্ডেল করতে হবে, কিভাবে ডিল করতে হবে। এই জন্য আমাকে অনেক শিখিয়েছে। এই যে থাকলেন এবং শিখলেন, আসলে কি শিখলেন একটু মূল কথাটা বলবেন? আমার জীবনের জন্য, জীবন চলার জন্য মেইন জিনিসগুলো, পার্টগুলোই তো আমি ওর কাছ থেকে শিখেছি। যেমন ধরেন, মানে যে কোনো জায়গায় গিয়ে, যে কোনো একটা প্ল্যাটফর্মে গিয়ে আমি কিভাবে কথা বলবো, কিভাবে চলবো, ওখানে মানে বিষয়টা কি, এই জিনিসগুলো আমাকে শিখিয়েছে। যেমন এখন আমরা কাজ করি, দুজনে একই কাজে আছে, একই জবে আছি। সো এই যে এখন ধরেন আমাদের অফিসে যখন বায়ার আসে, সব বিদেশিরা যখন আসে, তাদের সাথে কিভাবে তারা আসলে প্রেজেন্টেশন কিভাবে দিতে হবে, তাদেরকে কিভাবে রিসিভ করতে হবে, তাদের সাথে কিভাবে কথা বলতে হবে, এই জিনিসগুলো সবকিছু। অনন্ত জলিল আপনার জীবনে আসবার পরে জীবনে অনেক কিছু শিখেছেন, কিন্তু একটি শিক্ষার কথা আমি জানতে চাই, যেটা আপনি জেনেছেন নতুন করে পৃথিবীতে বাঁচতে ওনাকে দেখে, ওনার একটি গুণ যা আপনাকে অনুপ্রাণিত করেছে, সেটা কি? অনেক গুণ আছে তো, একটা গুণ নিয়ে তো মানুষ কেমনে চলবে? একটা গুণ হলে তো একটা কাজে শেষ হয়ে যাবে। একটার কথা আপনাকে জিজ্ঞেস করি, আপনি কোনটির কথা বলবেন? অবশ্যই বলবো, ওর মধ্যে যেটি আছে একটা খুব বড় গুণ, সেটা হচ্ছে এখন রেগে যাবে যে কোনো কারণে, যে কোনো কারোর সাথে, একটু পরে আবার এটা ঠিক হয়ে যাবে, ঠিক তাকেই ডেকে এনে জড়ায় ধরে আদর করে বা ম্যানেজ করে ফেলে। এই গুণটা ওর খুব ভালো। বর্ষার সাথে সংসার করতে গিয়ে আপনি কি গুণটি ওনার দেখেছেন এবং আপনি এই গুণটিকে আপনি অসম্ভব পছন্দ করেছেন? ওর গুণটা হচ্ছে নাম্বার 1, ও অনেস্ট। ও যেটা বলবে সরাসরি বলে দিবে, ওই মনের মধ্যে রাখবে না, আর ওই কোনো হাইড করে না কোনো কিছু। সবচেয়ে বড় কথা হচ্ছে অনেক অনেস্ট। দর্শক, আপনাদেরকে একটি বিষয় শুধু দেখাতে চাই, এখন অনন্ত জলিল সাহেবের যে বিশাল গার্মেন্টসটা আছে সাভারে,
উনি এই করোনার সময় সেই গার্মেন্টসটিকে কিভাবে কর্মচারীদের জন্য একদম উপযুক্ত করেছেন, করোনা ভাইরাস যেন আক্রমণ না হয় সেজন্য উনি কি কি ব্যবস্থা নিয়েছেন, এটি আপনাদের একটু দেখার দরকার আছে। এই ইউটিউব ক্লিপসটি দেখবার পর অনেকে মন্তব্য করেছে যে আপনি এটি শুটিং করেছেন, মিটিংয়ের দৃশ্যগুলো শুটিং করেছেন এবং আপনি একদম সিনেমা যেভাবে বানায় সেভাবে ধারণ করেছেন। সেটি কি আসলে এক ধরনের স্ট্যান্ডবাজি? না না না, এটা আসলে ওই যে বললাম না, যারা কিছু করে না তারা বলে বেশি। এই বিষয়ে আপনি কিছু বলবেন? আপনি একটা কথা বলেন, ইউটিউবে যদি কিছু দেন, এটা তো ক্যামেরা দিয়ে শুটিং করতে, ভিডিও তো করতে হবে, আর এগুলি জাস্ট মোবাইল ভিডিওটা জাস্ট আমার মিডিয়া ম্যানেজার এটাকে এডিট করেছে। ওকে, এই বিষয়ে আপনার নরমাল একটা কাজ।
না, ওইটা তো বোর্ড মিটিং রুমে মিটিং করতেছে অফিসারদের সাথে, এটা তো সবসময় করে, এটা স্টান্টবাজির ওকে, কিছু না। আমরা একজন মানুষের উপর আপনাকে একটি ডকুমেন্টারি দেখাতে চাই। লোকটির নাম মিজান গাজী, ওনার উপর একটি ভিডিও চিত্র আমরা দেখে আসি। নাটক ও চলচ্চিত্রকে নিয়েই জীবনের গল্পটা শুরু। নিজে তারকা নন, অথচ তারকাদের সাথেই উঠা বসা। জীবনের অধিকাংশ সময় কেটেছে তারকাদের ঘিরে। নাম তার মিজান গাজী। জীবনের 3 দশক সময় অতিবাহিত করেছেন নাটক ও চলচ্চিত্রে প্রোডাকশন ম্যানেজার ও প্রোডাকশন বয়ের কাজ করে। এই পর্যন্ত প্রায় 160টি চলচ্চিত্র, 350টি নাটক ও 60টির মতো বিজ্ঞাপন চিত্রে কাজ করেছেন তিনি। তারকা, কলাকুশলী এবং এই শিল্পের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদের সেবায় নিবেদিত থাকতেন যেই মানুষটি, তিনি নিজেই আজ ভালো নেই। বিগত 2 বছর যাবৎ মিডিয়ার অঙ্গনে তার কোনো কাজ নেই। তার সমসাময়িক অনেক পরিচালকই এখন আর কাজ করেন না। আর বর্তমানে যারা কাজ করছেন তাদের সাথে সখ্যতা গড়ে তুলতে পারেননি তেমনভাবে। আমি মিজান গাজী। আমি বাংলাদেশ চলচ্চিত্র, টেলিভিশন, মিডিয়ায় প্রোডাকশন ম্যানেজমেন্টে কাজ করতাম। এক পর্যায়ে আমি গত 2019 সালে জুলাই মাসের দিকে আমি ব্রেন স্ট্রোক করার পর থেকে আমি অক্ষম, তেমন কোনো কাজকর্ম করতে পারিনি। গত 2019 সালের মাঝামাঝিতে ব্রেইন স্ট্রোক করেন। জনপ্রিয় উপস্থাপক এবং অভিনেতা শাহরিয়ার নাজিম জয়ের আর্থিক সহায়তায় উন্নত চিকিৎসার মাধ্যমে ফিরে পান নতুন জীবন। সুস্থ হয়ে ফিরে যান নিজ বাড়িতে। কিন্তু এরপর থেকে শারীরিক কিছু অক্ষমতার কারণে স্বাভাবিক জীবনে আর ফিরতে পারেননি। দীর্ঘদিন কাজ করতে না পারায় স্ত্রী, পুত্র, কন্যা নিয়ে পড়ে যান বিপাকে। 4 সন্তান ও স্ত্রীকে রামপুরার বাসা ছেড়ে দিয়ে পাঠিয়ে দেন গ্রামের বাড়িতে। আমি যখন সুস্থ ছিলাম তখন আমি অনেক বড় বড় ডিরেক্টরদের সঙ্গে, অনেক টেকনিশিয়ানদের সাথে কাজ করছি। আর্টিস্ট, টেকনিশিয়ান সবাই আমাকে পছন্দ করতো। আমি দৌড়াদৌড়ি করে কাজ করতে পারতাম। আমার কাছে যখন যেটা চাইতো, আমার কাছে কোনো না বলতে কোনো শব্দ ছিল না। আমি আপ্রাণ চেষ্টা করছি সবার সাথে ভালোভাবে কাজ করার জন্য এবং ভালোভাবে কাজও করছি। আল্লাহর কাছে আমি লাখো শুকর। অনেক টাকা পয়সা যাই ইনকাম করেছিলাম, বাচ্চাদের পিছনে খরচ করছি। বড় মেয়ে মাস্টার্স কমপ্লিট করেছি, আমার মেজো মেয়েটা অনার্স ফাইনাল ইয়ার দিচ্ছে, কিন্তু ওদেরকে আমি ভালো চাকরি দেওয়া দিতে পারি না এবং ওদের বিয়ার উপযুক্ত হয়ে গেছে, বিয়ার বয়স হয়ে গেছে, আমি তাদেরকে বিয়ে সাথে দিতে পারি না। পাশাপাশি আমার ছোটো মেয়েটা এবং ছেলেটাকে পড়ালেখা করাতে পারি না এখন আমার আর্থিক প্রবলেমের কারণে। এখন আমি কী করবো, বাধ্য হয়ে আমি ঢাকা মিরপুরে একটা অ্যাপার্টমেন্টে আমি কেয়ারটেকারের কাজ নিলাম। নেওয়ার পর ওনারা আমাকে 8,000 টাকা বেতন ধরছে। 8,000 টাকা বেতন ধরার পরে চিন্তা করলাম যে এই টাকা তো আমার দিতেছে না। পরে আমি স্যারদেরকে বললাম, স্যার আমাকে অন্য একটা কাজ দেন। পরে ওনারা আরেকটা কাজ দিল যে একটা পরিষ্কার পরিচ্ছন্নের কাজ আছে, সেখানে 2,000 টাকা পাওয়া। পরে আমি ওই কাজটাও ধরছি, কাজ করতেছি। সব মিলিয়ে আমি 10,000 টাকা এখন আমার উপার্জন প্রতি মাসে। কিন্তু আমার ছেলেটা এবং মেয়েটাকে আমি লেখাপড়া করাতে গিয়া এবং আমার বাসা ভাড়া দিয়ে, আমার ওয়াইফ অসুস্থ, ডায়াবেটিসের রোগী। আর আপনারা তো জানেন যে ডায়াবেটিসের রোগী হলে তার নানান রকমের আরও অন্যান্য রোগ দেখা দেয়। তো এখন আমি যে বেতন পাই, এই বেতন থেকে আমি সংসার চালাবো, না ছেলে মেয়েদেরকে লেখাপড়া করাবো, না আমার ওয়াইফের ওষুধ ট্রিটমেন্ট করবো। মেয়েরা হলো একটা বড় হয়ে গেছে, তাদেরকে বিয়ে সাথে দিতে পারতেছি না। সব কিছু মিলে আমি অক্ষম। তাই আমি যাদের সাথে কাজকর্ম করেছি বা যারা বৃত্তশীল আছেন, তাদের দোয়া ও কামনা চাচ্ছি এবং পাশাপাশি আমার আপনাদের সহযোগিতা চাচ্ছি। স্ত্রী ডায়াবেটিক সহ নানা রোগে আক্রান্ত। বড় 2 সন্তানকে লেখাপড়া করাতে পারলেও থেমে গেছে ছোট 2 সন্তানের লেখাপড়া। জোগাড় করতে পারছেন না স্ত্রীর চিকিৎসা খরচ। তারপরও থেমে যাননি। বেঁচে থাকার তাগিদে বর্তমানে তিনি ঢাকার মিরপুরে একটি অ্যাপার্টমেন্টে কেয়ারটেকার হিসেবে চাকরি করছেন।
বাড়তি কিছু উপার্জনের আশায় সাহেবদের বাজার করা, গাড়ি মোছা, কাপড় ইস্ত্রি করার কাজ করছেন খুব স্বাভাবিকভাবেই। জীবনের যেই সময়ে স্ত্রী সন্তানদের নিয়ে সুখে স্বাচ্ছন্দ্যে থাকার কথা, ঠিক সেই সময়ে তার জীবন কাটছে এইরকম একটি ছোট্ট ঘরে। তবু বেঁচে আছেন, নতুন দিনের আশায় চেয়ে থাকেন শূন্যতার দিকে। যে লোকটিকে ভিডিওটি দেখালাম তিনি একজন সিনেমার প্রোডাকশন ম্যানেজার ছিলেন এক সময়। তিনি 3টি কন্যার পিতা, 10,000 টাকা স্যালারিতে তিনি একটি জায়গায় দারোয়ান হিসেবে কাজ করে। তিনি সংসারে কোনো কিছুই জীবনে করতে পারেনি, তার কোনো সঞ্চয় নেই। 6 মাস আগে তিনি স্ট্রোক করেছিলেন। 3টি মেয়ের বিয়ে ওনাকে দিতে হবে, উনি একজন কন্যা দায়গ্রস্ত পিতা। আপনারা দুজন এই শোতে তার জন্য কি করতে চান? একটি মানুষের জীবন আপনি কিভাবে পরিবর্তন করতে চান? একটি মেয়েরও বিয়ে হয়নি। আচ্ছা, ওরা কি পড়াশোনা করে? তারা বিভিন্ন কাজের সাথেও জড়িত। আমরা একটা কাজ করতে পারি, যেহেতু উনি 10,000 টাকা স্যালারি পেত, ওনার সংসারে এখন থেকে প্রতি মাসে আমরা 10,000 টাকা দিয়ে দিতে পারি। বাহ। আর ওনার মেয়ের যখন বড় মেয়েটার যখন বিয়ে হবে তখন হেল্প করতে পারবে। আর যখন ওনার মেয়েদের বিয়ে হবে অ্যাজ মাচ অ্যাজ পসিবল ইনশাল্লাহ আমরা ট্রাই করব। আর ওনার অ্যাকাউন্টস নাম্বার, আর উনি আমার সাথে মানে ধরেন আপনি আমার নাম্বার দিয়ে দিলেন, আমার বডিগার্ডের নাম্বারও দিয়ে দিচ্ছি আপনাকে, ওনার নাম্বার দিয়ে দেন, আমরা প্রতি মাসে ওনাকে 10,000 টাকা পৌঁছাই দিই। দর্শক, এই পর্বে একটি ভালো কাজ হলো এবং ভবিষ্যতেও নাজিম জয় শো যেন ভালো কিছু করতে পারে সেজন্য আপনারা আমার জন্য দোয়া করবেন এবং আপনারা ভালো থাকবেন। থ্যাংক ইউ অনন্ত ভাই, থ্যাংক ইউ বর্ষা।